বড় মামার বাড়িতে বেজোর নাম ছিল গেজেট। বড় মামার পাট্টু ফেল মেয়ে পানি আবার আধুনিক করে বলতো প্রেস নোট। আর পানি থেকে মামি পর্যন্ত সবাই বেজোকে রীতিমতো সমীহর চোখে দেখত, যেন বেজো যা বলছে সে একেবারে বেদবাক্য। বেজো যখন বলছে সে একেবারেই অকাঠ্য। আর সত্যি সারা পৃথিবীর খবরও যে বেজোর নখদর্পণে। যারা চাঁদে যাচ্ছে আসছে তাদের হাঁচিটি হাইতোলাটি থেকে গোবিন্দ ঘোষ লেনের সিদাম চক্রবর্তীর চোয়াল আটকে খতম হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত খবর বেজোর খবরের খাতায়। তাছাড়া শহরের অলিতে গলিতে আনাচে কানাচে যে মুহূর্তে যা ঘটছে সেই মুহূর্তে সে খবর চলে আসছে বেজোর কানে। পাড়াপড়শির হাড়ির খবর টবর তার সরবরাহকারীও তো ওই বেজো। কাজেই বড় মামার বাড়িতে বেজোর আদর সেরেপ মামার বাড়ির আদরই ছিল। যখনই বেজো বাইরে থেকে ঘুরে এসে ধপ করে বসে পড়ে বলতো, খবর শুনেছ মামি? তখনই বেজোকে ঘিরে গোল হয়ে বসে পড়তো সবাই, গালে হাত দিয়ে চোখ গোল গোল করে। আর পাট্টু ফেল পানি ব্যস্ত ত্রস্ত হয়ে শীতকাল হলে গরম চা আর গরমকাল হলে কোল্ড ড্রিঙ্ক নিয়ে তেড়ে এসে বলতো, আগে খেয়ে নিয়ে বেজোদা। তারপর বেজো যখন লোম হর্ষক সব খবর টবরগুলো কখনো ফিসফিসিয়ে, কখনো হাত পা ছুঁড়ে, কখনো বা মঞ্চাভিনেতার ভঙ্গিতে বলতে থাকতো, তখন সবাই গালে হাত গালেই রেখে বলতো, ধন্যি ছেলে বাবা, খবরের কাগজে ছাপা হবার আগেই এই সব টাটকা তাজা খবরগুলো তুই কোথায় পাস বলতো? খবরের কাগজ? বেজো একটু করুণার হাসি হেসে বলতো, খবরের কাগজে বুঝি খুব টাটকা খবর ছাপা হয়? বুঝলে মামি, খবরের কাগজে তোমরা যা পাও সে হচ্ছে সেরেপ তে বাস্টে, মাঝে মাঝে অতি বাসিও, মানে পচে গন্ধ বেরোবার মুখে তোমাদের পাতে পড়ে। মামি গালের হাত মাথায় দিয়ে বলতো, কিন্তু তুই কোথা থেকে? মামি নিঃশ্বাস ফেলে বলতো, লোকে বলে নরানাং মাতুল ক্রম। তাহলে তোর এমন চোখ কান খোলা হলো কি করে তাই বলতো? বেজো আত্মপ্রসাদের মিহি হাসি হাসত। বেজোর বড় মামার মুখের সামনের মস্ত তিনতলা বাড়িটার সবেধন নীলমণি ছেলেটা পরীক্ষায় দেওয়ার আগেই বেজো এসে ঘোষণা করলো, রাজপুত্তুর তো ফেল মেরেছেন। মামি বলল, ও মা, এখনই ফেল পাশের কি হলো? এখনো তো পরীক্ষাই হয়নি। বেজো এক চোখ বুজে বলল, পরীক্ষার আগেই ওসব ঠিক হয়ে যায় মামি। হেড এক্সামিনারদের ঘরে সব ছেলে মেয়েদের রোল নম্বর টোকা খাতা আছে, দুখানা খাতা, একটা পাস মার্কা একটা ফেল মার্কা। সব শো মামি, সব শো, নইলে এতগুলো মাস্টার প্রফেসরদের 2 পয়স আসবে কোথা থেকে? হ্যাঁ রে, তুই যদি এসব জানিস। মামি দুঃখের নিঃশ্বাস ফেলে বলল, তবে পানিটার কথা আগে থেকে বললি না কেন? বেজো দুঃখের নিঃশ্বাস ফেলে বলল, সবই কপাল মামি, ঠিক সে সময় আমার ঠ্যাং মচকালো না, বাড়ি থেকে বেরোতেই পারলাম না। নইলে ওর রোল নম্বর যার খাতায় ছিল সেই প্রফেসরের সঙ্গে তো আমার। বেজো আরও দুঃখে ভেঙে পড়ে বলল, পরে তিনি কত দুঃখ করে বললেন, 12,336 যে তোমার বোন, এ কথা যদি আমি আগে জানতাম। মামি চোখ গুলি করে বলল, জানতে পারলে কি হতো? এই দেখো, ছেলে মানুষের মতো প্রশ্ন, কি আবার হতো? ও খাতার নম্বরে খাতায় চলে আসতো, অবশ্যই মামার কিছু টাকা খসতো। মামি হতাশ নিঃশ্বাস ফেলে বলে, খসতো তো খসতো, আর এই যে আবার বছর ভোর মাইনে দেওয়া হচ্ছে, এতে লাগছে না? সেটাই তো সোজা হিসেব। গার্জেনরাও বোঝে কথাটা, আর মাস্টাররাও। তবে অবশ্যই আছে কেউ কেউ, যুধিষ্ঠিরের নাতি তারা,
তবে তোমার ওই সামনের বাড়ির খোকাকে স্বয়ং ভগবান এলেও পাশ করাতে পারবে না। স্ট্যাম্প কাগজে লিখে দিতে বলো তো, লিখে দিতে পারি। না, লিখে আর দিতে হবে না তোকে। মামি বলে, মিথ্যে স্ট্যাম্প খরচ, কিন্তু ওর বাপ তো দেখছি গোটা 4-5 মাস্টার রেখেছে। রাখুক না, 1 ডজনই রাখুক, রেজাল্টটা দেখো। তার রেজাল্টটা দেখে সত্যি সবাই থ হয়ে গেল। বেজোর কথা অক্ষরে অক্ষরে সত্যি। 4 জন মাস্টার আর 33 কোটি দেবদেবীর সবাই ফেলিওর। রেজাল্ট বেরোবার পর দিন ও বাড়ির জানালা দরজা সব বন্ধ। বেজো মুচকি হেসে বলল, কি মামি, বলিনি? বেজোর বড় মামা বলল, ছেলেটা অবশ্যই গোবর মার্কা, কিন্তু ওর বাপের তো অনেক পয়সা, সে কেন? ওই তো বলেছি। বেজো একটু কৌতুকের হাসি হেসে বলল, কেউ কেউ আবার যুধিষ্ঠির মার্কা থাকে কি না, সামনের বাড়ির উনি হচ্ছেন তাই। নইলে ওই মাস্টাররাই কি কম চাপ দিয়েছিল নাকি? আপনি একটু সাধারণ হয়ে পড়ুন মশাই, আমরা ওকে ফার্স্ট ডিভিশনে পৌঁছে দিয়ে আসছি। তা চোর না শোনে ধর্মের, মানে যুধিষ্ঠির না শোনে চোরার কাহিনী। মামি অবাক মুখে বলল, কত দিকে কত চোখ কান তোর বেজো, তাই ভেবে অবাক হই। কে কোথায় চুপি চুপি কি বলছে তাও তুই জেনে ফেলেছিস। কম পরিশ্রম, আয় খাবি আয়, গরম লুচি ভাজা হচ্ছে। বেজো সুখে আনন্দে জল জল করতে করতে খেতে বসলো, আর মামি বসলো বেজোর মহিমা কীর্তন করতে। শ্রোতা অবশ্য বড় মামা বড় মামির মতে, যার নাকি চোখও নেই কানও নেই। কিন্তু এত সুখের মামার বাড়িটি বেজোরই বেশি দিন টিকলো না, বেজোর কপালেই টিকলো না। মামার বাড়িটাই ফর্সা হয়ে গেল। না না, সেসব কিছু না, মানে মামা ঠিকই আছে, মামার অফিসটাই শত্রুতা সাধল। কলকাতা থেকে মালদহে বদলি হয়ে গেল মামা। কাজে কাজেই বেজো অন্য ঘাটে এসে ঠেকলো, মানে আর কি, অন্য মামার বাড়িতে এসে উঠল। বেজোর বড় মামা নিজেই সঙ্গে করে এনে বেজোকে বেজোর মেজো মামার বাড়িতে নিয়ে গেল। বলল, কেষ্টর অবস্থা ভালো, বাড়ি ভালো, খাওয়া দাওয়া ভালো, তুই আরামেই থাকবি বেজো। তা বাড়ি টাড়ি সত্যি ভালো মেজো মামার, কিন্তু হলে হবে কি, মণিহারা হয়ে আরামে থাকার কোনো মানে হয়? মেজো এখানে কোনো মহিমা বিস্তার করে উঠতে পারছে না। বেজোর খোলা চোখ কানের দিকে কেউ তাকিয়েও দেখছে না। বেজোকে এখানে কেউ বেজো বলে না, বলে ব্রজ। তবু বেজোর মনে হয় তার মান সম্মান বলে কিছু থাকছে না এখানে। সযত্নে আয়ত্ত করা বেজোর সেই বহু বিচিত্র হাসি, যথা করুণার হাসি, অবজ্ঞার হাসি, জ্ঞানীর হাসি, দার্শনিকের হাসি, সৌজন্যের হাসি, বিদ্রূপের হাসি, আত্মপ্রসাদের হাসি, বিজয় গৌরবের হাসি, সব বিলকুল অকেজো হয়ে যাচ্ছে। কেউ তাকিয়েও দেখে না, বরং বেজোই যখন মহোৎসয়ে স্বর্গমর্ত পাতালের একটা নতুন নতুন খবর নিয়ে এসে শুধু ধরতে চেষ্টা করে, শুনোচ মেজো মামা, তখন ওরাই ওইসব হাসি হাসে। মেজো মামা, মেজো মামি, মেজো মামার পার্ট 1 পাস ছেলে আর MA পড়ুয়া মেয়ে। ছেলে হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, কোথা থেকে এসব গুলতাপ্পি পাও ব্রজদা, সত্যি তোমায় গুরুদেব বলে ডাকতে সাজ যায়। মেজো মামার মেয়ে মুচকি হেসে বলে, আর গাজা ঝেড়ো না ব্রজদা, রক্ষে করো, কে তোমায় এত গাজার কোলকে সাপ্লাই করে বলো তো? মেজো মামি চশমার কোণে তাকিয়ে ব্যঙ্গ হাসি হেসে বলে, কে আর ব্রজবাবুর উর্বর মস্তিষ্কই। তা মাথায় এইসব বাজে গাজর চাষ না করে সাহিত্য করলেই তো পারিস ব্রজ, তাতে এই একই কাজ হবে, বাড়তির মধ্যে গাজার ফসল থেকে 2 পয়সা আয় হবে। আর মেজো মামা, ব্রজ বুঝলে মেজো মামা বলে শুরু করলেই মেজো মামা করুণার হাসি হেসে বলে, বুঝেছি বাবা বুঝেছি, তুই যা বলবি তার সব কিছুই আমার বোঝা আছে, কষ্ট করে আর বলতে হবে না। তবে বেজোর সুখ কোথায়, আরাম কোথায়? যদি বেজোকে ঘিরে সবাই গোল হয়ে না বসে, যদি চোখ গুলি গুলি করে না বলে, ধন্যি ছেলে বাবা, এত খবর তুই পাস কোথায়, তাহলে বেজোর বেঁচে থাকার মানে আর কি আছে কিছু? অথচ বেজো যে মালদহে চলে যাবে তারও উপায় নেই।
বেজোকে বড় মামা একটা অ্যাপ্রেন্টিস খাটতে ঢুকিয়ে দিয়ে গেছে। বেজো তাই রাত জেগে জেগে মাথা খাটাতে থাকে। সাংঘাতিক, ভয়ঙ্কর, অত্যাশ্চর্য, অদ্ভুত, অভূতপূর্ব, অভাবনীয়, অনাসৃষ্টি যা কিছু হতে পারে এবং হতে পারে না। সকালবেলা চায়ের টেবিলে যখন বসে তখন নতুন বলে বলিয়ান হয়ে বেশ বুক টান করেই বসে এবং খুব ঘোরালো গলায় বলে, গত রাত্রের খবর জানো মেজো মামা? রাত 2টোর সময় একটা পুলিশ ভ্যান। মেজো মামা অমনি থামিয়ে দিয়ে বলে, 5 ঘন্টা আগের পুরনো বাসি খবরটা নিয়ে তুই পড়লি ব্রজ? রাত 2টোয় পুলিশ ভ্যানখানা তো ভোর অব্দি টহল দিয়ে হঠাৎ পেট্রোল জ্বলে গিয়ে শেষ হয়ে গেল। আজ সকালে আবার কিরে, সকালের খবর জানিস না? ব্রজ এই পাল্টা আক্রমণে একটু থতমত খেয়েই সামলে নিয়ে বলে, জানবো না কেন? ভ্যানটা জ্বলে যাবার সময় তো আমি ছাদে দাঁড়িয়ে থাকতে থাকতেই তো সকাল হয়ে গেল। তখন দেখি আবার একখানা কালো ভ্যান। একখানা? মেজো মামা অবজ্ঞার হাসি হেসে বলে, একখানা মাত্র কালো ভ্যান দেখলে তুমি? ও শূন্যটা বুঝি তোমার চোখে পড়ে না? আমাদের আবার শূন্য টূন্য নিয়েই যত হিসেব কিনা। একের পিঠে 2 শূন্য ছিল। একের পিঠে দুটো শূন্য মানে 100? তুমি বোধহয় ঠাট্টা করছো মামা। 100খানা ভ্যান? কলকাতা শহরে 100খানা ভ্যান রাস্তায় বেরোনো খুব আশ্চর্য লাগছে বুঝি তোর? মেজো মামা ভুরু কুচকে চোখ টিপে দয়ার হাসি হেসে বলে, দেখিসনি কখনো? তা না দেখতেও পারিস, গলির মধ্যে ছিলি তো। এ রাস্তায় তো 500 গাড়ি একসঙ্গে। বেজো যদি বোনকে উদ্দেশ্য করে বলে, দোকানে যে কি অদ্ভুত একখানা শাড়ি দেখলাম কেটি, ও সে দেখলে তুই সেরেপ মূর্ছা যেতিস। তখন সেই মূর্ছা যাবার খবরেও কেটি অবিচলিত গলায় বলে, তুমি পুরুষ মানুষ, তুমি আর শাড়ির বর্ণনা দিতে এসো না ব্রজদা। কত শাড়ির বর্ণনা চাও? ব্রজ তবু উত্তেজিত মুখে বলে, এ শাড়ি তুই জন্মেও দেখিসনি। দোকানি বলল মাত্র ঘণ্টাখানেক আগে বাজারে ছেড়েছে। সিলন থেকে আমদানি ডিজাইন, নীলের সঙ্গে লাল আর লালের সঙ্গে সবুজ মিশানো অদ্ভুত একটা রঙের ওপর ইয়া জরির ফুল দিয়ে হনুমানের লঙ্কা দহনের পুরো কাহিনীটা আঁকা তার সঙ্গে। কেটি হঠাৎ হাততালি দিয়ে বলে ওঠে, এ মা ব্রজদা, এই তোমার লেটেস্ট ফ্যাশনের নমুনা? ও তো কবে পুরনো হয়ে গেছে। ওর নাম লঙ্কা কাণ্ড শাড়ি। আমার এক বন্ধু তো ওই শাড়ি পরে গায়ে আগুন লাগিয়ে সুইসাইড করলো। বেচারা ব্রজ, ও তো বলে ফেলতে পারে না। এটা তোর বিলকুল গুল কেটি। এই লঙ্কা কাণ্ড শাড়িটা গত রাত্রে আমার মগজের তাতে বোনা হয়েছে, কাজেই ওকে আরও জোর দিতে হয়। আরে বাবা, সবটা না শুনেই অমনি তোর বন্ধুকে পরিয়ে ফেললি। শাড়িটার আসল বৈশিষ্ট্য তো বলিনি। সারা শাড়িটায় কোথায় যে সব খুদে খুদে ঘন্টা ফিট করা আছে, পরে হাঁটাচলা করতে গেলেই মিহি সুরে বাজতে থাকে টুংটাং টুংটাং। কেটি আরও জোরে হাততালি দিয়ে ওঠে, ও মা গো, ব্রজদা নাকি এর আগে কখনো ঘন্টি শাড়ি দেখেনি। ও শাড়ি 3 মাসের পুরনো ব্রজদা, শুধুই বাজে না, সে তো আবার সারেগামার লহর তুলে তুলে বাজে। ব্রজকে অগত্যাই টোস্টে গভীর মনোসংযোগ করতে হয়। অনেক মাথা খাটিয়ে ব্রজ যদি রুদ্ধশ্বাসে বলে ওঠে, টুটু শুনেছিস অলিম্পিকে এবার? টুটু আত্মস্থ গলায় বলে, অলিম্পিকের খবর তুমি আমায় শোনাতে এসো না ব্রজদা, বরং তুমিই কিছু নতুন কথা শুনতে চাও তো শুনিয়ে দিতে পারো। ব্রজ আবার মাথা ঘামায়। 2-3 দিন ঘামাতে ঘামাতে হঠাৎ একদিন এসে বলে, বুঝলে মামি, এক বন্ধুর বাড়িতে তার মা এমন একটা অদ্ভুত খাবার খাওয়ালেন, সেটা না পান্তুয়া, না রসগোল্লা, না সন্দেশ, না জিলিপি, না গাজা গজা মতিচুর, অথচ কি অপূর্ব যে টেস্ট বলে বোঝাবার নয়। মামি গম্ভীর হাসি হেসে বলে, খাবার জিনিস আর বলে কি বোঝাবে, খেয়েই বুঝতে হয়। আমার সেজ পিসি হরদম বানাতেন ওটা। ওর নাম হচ্ছে রসপাজি খাগচুর। বেজোর ইচ্ছে হয় চেঁচিয়ে বলে ওঠে, তোমার মাথা, কম্মিনকালেও তোমার পিসি ওই রসপাজি খাগচুর বানায়নি। তুমি একটি বাজে কথার রাজা। কিন্তু সেই ইচ্ছে তো আর কাজে পরিণত করা যায় না।
তাহলে তো বেজোকেও বাজে কথার সব প্রাটে পরিণত হয়ে যেতে হবে। বেজোকে চুপ করে যেতে হয়, কিন্তু চুপচাপ হয়ে গিয়ে বেঁচে থাকবে কি করে বেজো? বেজোর দিকে কেউ তাকিয়ে দেখছে না, বেজোর কথায় কেউ কান দিচ্ছে না। বেজোর মগজ খাটিয়ে খাটিয়ে বার করা খবরগুলো লোকে অবজ্ঞা করে উড়িয়ে দিয়ে তার ওপর টেক্কা দিচ্ছে। আর বেজো শুধু খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে আর অফিস যাচ্ছে। এই জীবন, ছি ছি। বেজো ভেবে দেখলো মেজো মামার গোষ্ঠীতে হোমিওপ্যাথিক ডোজ কাজ করবে না, কবিরাজি ডোজ চাই। বেজো অতএব শহরের ঘটনা ও দুর্ঘটনার ভারটা হাতে নেয়। সাংঘাতিক কাণ্ড শুনেছিস কটি? বড় বাজারের মোড়ে দেখি একটা ভুকা ভিখিরি উপোসের জ্বালায় মরিয়া হয়ে পথ চলতে একটা মোষের ওপর চেপে বসে তার ঘাড় কামড়ে কামড়ে খাচ্ছে। সেই দৃশ্য দেখতে চারিদিকে ভিড়ে ভিড়। এদিকে মোষের গা রক্তারক্তি। কেটি কিছু বলার আগেই মেজো মামা বলে ওঠে, এই খবর তুই টাটকা বলে চালাতে এসেছিস ব্রজ? ও তো বেলা 10টার খবর, লোকটা তো এখন হাসপাতালে। মোষের ঘাড় কামড়াতে গিয়ে তো লোকটার দাঁতের পাটি উল্টে গেছে। রক্ত যা দেখেছিস সে তো ওরই দাঁতের রক্ত। শেষ পর্যন্ত ছিলি না বুঝি? ব্রজর বাসনা হয় সেই কল্পিত ভিখিরিটার মতোই কোনো কারো ঘাড়ে দাঁত বসায়, কিন্তু কটা বাসনা আর মেটে মানুষের। ব্রজ তাই দাঁত কিড়মিড়িয়ে বলে, তোমার অফিস তো খিদিরপুরে, তুমি বড় বাজারের খবর জানলে কি করে? বোকার মতো কথা বলিস না ব্রজ। মেজো মামা কৃপার হাসি হাসে, শহরে বাস করছিস না গণ্ডগ্রামে? টেলিফোন নেই? তৎক্ষণাৎ পিজি থেকে ফোন করে জানিয়ে দেয়নি? কিন্তু তোমায় কেন, আমায় কেন? পাগলের মতো কথা বলিস কেন ব্রজ? আমায় জানাবে না তো ন্যাপা গোয়ালকে জানাতে যাবে নাকি? বলে মুখের উপর খবরের কাগজটা তুলে ধরে মামা। বেজো অত এবার কাউকে ডেকে কিছু বলে না। বাইরে থেকে ঘুরে এসে উত্তেজিত মুখে দেওয়ালকে শুনিয়ে বলে ওঠে, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো যে কি করতে বোমা বানাতে যায়। আজ তো হয়ে গেল এক ঘটনা। একটা ঘরের মধ্যে একসঙ্গে 31টা ছেলে বোমা ফেটে ব্যাস খতম। 31টা নয় ব্রজ, মামি কুটনো কুটতে কুটতে উদাসভাবে বলে, 30টা। আর সবগুলো খতম হয়নি। 7 জন হাত পা উড়ে গিয়েও এখনো টিকে আছে। ব্রজ কি লাফাবে, চেঁচাবে, মাথা ঠুকবে, গিলাস বাটি ছুড়বে? না, অত সব কিছু করা যায় না। ব্রজ শুধু চেঁচিয়ে বলে, তোমায় কে দিয়ে গেল খবরটা শুনি? তোমার কে খবর সাপ্লার আছে? কি আশ্চর্য, চেঁচাচ্ছ কেন ব্রজ? মামি আকাশ থেকে পড়ে। যাদের বাড়িতে এ ব্যাপার ঘটেছে তাদের বাড়িওয়ালাই তো বলে গেল। ঘরটা পুড়ে যাওয়ার জন্য খুব হা হুতাশ করলো। ব্রজ ঠিক করলো সে আর এখানে থাকবে না। শুধু একবারের জন্যে ব্রজ টেক্কা মেরেই তবে যাবে। ব্রজ অত এবার বাড়ি পর্যন্ত আসবে না, রাস্তা থেকেই টাটকা খবর সাপ্লাই করবে। ব্রজ একটা পাবলিক টেলিফোনে এসে রক্তমুখী হয়ে ডাকে, মামা, মেজো মামা, সর্বনাশ হয়েছে। শ্যামবাজারে 5 মাথার মোড়ে 5 দিক থেকে 5খানা বাস ছুটে আসছিল। তার মাঝখান দিয়ে মুখোমুখি লরি দুর্দান্ত বেগে যেতে গিয়ে 7-7খানা গাড়ি একেবারে ছাতু। আর ওদিক থেকে মেজো মামার বরফ শীতল কণ্ঠ থেকে উচ্চারিত হয়, জানি, এইমাত্র লালবাজার থেকে ফোন করেছিল। মেজো মামার পুলিশের চাকরি নয়, মেজো মামা খিদিরপুরে পোর্ট কমিশনের অফিসের অফিসার। তবু শহরের অ্যাক্সিডেন্টের খবর সঙ্গে সঙ্গে মেজো মামাকেই কেন জানাবে লালবাজার? সে কথা আর জিজ্ঞেস করে না বেজো। সে শুধু আরও উত্তেজিত গলায় বলে ওঠে, কিন্তু আসল কথাটাই যে শুনছো না মেজো মামা। ওই 7খানা গাড়ির একেবারে তলায় তোমার 9 শালা, মানে কেটি টুটুর 9 মামা। ওদিক থেকে তেমনি অতাৎ গলায় কাটা ছাটা উত্তর আসে, জানি, একেবারে সব চাকাগুলো তলায় পড়েছিল। তবে আমার শালাদের প্রাণ একেবারে কুমিরের প্রাণ কিনা মরেনি। সব গাড়ির চাকাগুলো তো সমান মাপের নয়, উঁচু নিচু ছিল। শালাবাবু দিব্যি তার ফাঁক দিয়ে ফসকে গলে এসে এই বোনের বাড়ি বসে চা খাচ্ছে। গায়ে আঁচড়টিও লাগেনি। কথায় আছে না, রাখে হরি মারে কে? নইলে একসঙ্গে 7খানা গাড়ি। ব্রজ কট করে কেটে দেয় টেলিফোনটা। বেরিয়ে আসে গট গট করে,
ব্রজর ইচ্ছে হয় নিজেই একখানা চলন্ত দোতলা বাসের তলায় পড়ে একখানা টাটকা খবর হয়ে যায়, মানে খবরটা দিয়েই ঝাঁপিয়ে পড়তে পারত। তেমনি মরিয়া অবস্থায় হচ্ছিল বেজোর। কিন্তু ভেবে দেখলো তাতে লাভ কি? বেজো তো মেজমামার বাড়ির সেই চারখানা দুধে মুখের অনুতাপ দগ্ধ ছবিটি দেখতে পাবে না, শুনতে তো পাবে না। তাই তো ব্রজর কথাটা তো মিথ্যে বানানো হয়। ইস, না, ও পথে নয়। বেজো 3 দিন 3 রাত গুম হয়ে থেকে শুধু খায় আর ঘুমায়। বেজোর চোখ দুটো পাকা করমচার মতো লাল দেখায়। বেজোর চুলগুলো খাড়া খাড়া হয়ে ওঠে। বেজোর গা দিয়ে খড়ি ওঠে, আর বেজোর নাক দিয়ে গরম গরম নিঃশ্বাস বেরোতে থাকে। অবশেষে শনিবার সকালবেলা বেজো ঘুমন্ত মামার ঘরের দরজায় দুমদুমিয়ে ধাক্কা দিয়ে বলে ওঠে, মামা, মেজো মামা, সর্বনাশ হয়েছে। মেজো মামা ঘুম জড়ানো গলায় বলে, জানি। মেজো মামা, নিচে তোমার বইয়ের ঘরে আগুন লেগেছে। মেজো মামা তেমনি ঘুম জড়ানো গলায় বলে, এই ব্র্যান্ড নিউ জটি দিয়ে তুমি আমার ঘুম ভাঙিয়ে দিতে এলে বাবা? এত 1 বছরের আগের খবর। গত বছর 12ই সেপ্টেম্বর একসঙ্গে ফস করে 2টো দেশলাই কাঠি জ্বলে গিয়ে ব্লোটিং প্যাডটা। মামা গো, তুমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছো না। চাবিটা অন্তত দাও, আগুনটা নেভাবার চেষ্টা করতে হবে তো। ওর মধ্যেই তো তোমার সর্বস্ব। তোমার যত দিনের রায়, যত হেমেন্দ্র কুমার, যত শশধর দত্ত, যত নিহার রঞ্জন, যত কোনান ডয়েল, যত হিচকক, যত আগাথা ক্রিস্টি, যত স্ট্যানলি গার্ডনার, যত এনিড ব্লাইটন, সব আগুন লেগে। মেজো মামা তথাপি ওই তার স্বরের আর্তনাদকেও নস্যাৎ করে দিয়ে আবার পাশ ফিরে বলে, সব আগুন লেগে? আগুন অমনি লাগলেই হলো? ঘরের চাবি রইল আমার কাছে, আর আগুন গিয়ে ঢুকে থাকি তো সে আবার বেরিয়ে গেছে বাপ। খামোখা ভোরের ঘুমটা মাটি করে দিলি। যা আর একটু গড়াগে যা, লিভার ফাংশন ভালো হবে। কিন্তু মেজো মামার মাঝখানেই দুদ্দার করে ঘর থেকে বেরিয়ে আসে মেজো মামি, বলে, তোমার লিভার ফিভার রাখো তো, সত্যি যে দারুণ কাগজ পোড়া গন্ধ বেরোচ্ছে। ততক্ষণে দুধ দাঁড়িয়ে আরও 2টো ঘর থেকে বেরিয়ে আসে কেটি আর টুটু। বলে ওঠে, মা, জানালা দিয়ে এত ধোঁয়া আসছে কেন? নিচুতলা থেকে ঘুঁটে দিয়ে আগুন দিয়েছে বুঝি? এখন আর ব্রজ উত্তেজিত নয়, ব্রজ বরফ শীতল। উনুনের ধোঁয়া নয় কেটি, মামার লাইব্রেরি পোড়া ধোঁয়া। আহা, মামার সারা জীবনের সঞ্চয় যত টিকটিকির বই এতক্ষণে বোধহয় ভস্মাত হয়ে গেল। চাবিটা পেলেও বা। মামির হাত পা ঠান্ডা ঠান্ডা, মামির গলার স্বর গরম। তুমি দেবে চাবিটা ব্রজকে? আশ্চর্য, বইয়ের ঘরেও চাবি, তাও এই হতচ্ছাড়া বাজে বই। চোরেরও নিতে অপ্রবৃত্তি হয়। কিন্তু আগুন যে ছড়াচ্ছে গো। ও ব্রজ, যা বাবা, দেখ গিয়ে। চাবিটা মামার বালিশের তলা থেকে হিচড়ে বার করে ব্রজর হাতে দিয়ে মামি নিজেই আগে ছোটে খালি হাতে, ছোটে কোটি আর টুটুও। বাড়িতে আগুন লাগা এমন দৃশ্য আর কবে দেখতে পাবে? হয়তো সারা জীবনেও না। ব্রজর অত তাড়া নেই। ব্রজ ধীরে সুস্থে নামে, তা সেটাই ভালো। সবাই মিলে একসঙ্গে দুধ দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলে আবার একটা নতুন অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই বা কতক্ষণ। ধরো মামি পড়ে গেল, তুলবে কে তাকে? বাজার থেকে মুটে ডেকে আনতেই হয়তো ফিনিশ হয়ে যাবে মামি। সবাইকে নামতে দেখে মেজো মামাও অতএব সুখসজ্জা থেকে উঠে নিচে নামে, আর নেমে গিয়ে দেখে ব্রজ ঘরের দরজায় দাঁড়িয়ে তালা খুলছে এবং ঘরের জানলা দিয়ে গল গল করে ধোঁয়া বেরিয়ে আসছে। এতক্ষণে বোধ হয় ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারে মামা, তাই স্বভাবগত বরফ শীতল কণ্ঠ ছেড়ে খ্যাপা ষাঁড়ের মতো চেঁচাতে থাকে, কিন্তু আগুনটা লাগলো কি করে সেটাই জানতে চাই আমি। বন্ধ ঘরে আগুন লাগে কি করে? রাতে আমি চাবি লাগিয়ে শুতে এসেছি। হুড়মুড়িয়ে ঘরে ঢুকতে গিয়ে ধোয়ার জ্বালায় বেরিয়ে এসে মামি বলে, লাগলো কি করে সেটা কি আমার ডিটেকটিভ লাগিয়ে জানতে হবে? নিশ্চয় চাবি লাগাবার আগে হাতের পোড়া সিগারেটটা ঘরের মধ্যেই ছুঁড়েছিলে। কাল আমি সিগারেট খাইনি। কেটি বলে ওঠে, হি হি বাপ্পি, তার থেকে বলো না কেন কাল আমি নিঃশ্বাস নিইনি। ডেপো মেয়ে, থামবে তুমি?
মামা আরও উত্তেজিত। আমার স্কুলে পড়ার সময় থেকে জমানো বই, টিফিনের পয়সা জমিয়ে কেনা বই, তাই এখন চেঁচিয়ে কি হবে? মেজো মামি বলে, ব্রজ বেচারা যখন চেঁচাচ্ছিল মামা চাবিটা দাও, তখন তো কই টনক নড়েনি। ধোঁয়ায় ঘর ভর্তি, ঘরের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, ঢোকাও যাচ্ছে না। কাজে কাজে ঘরের বাইরে দাঁড়িয়েই চলছিল বাকযুদ্ধ। কর্মতৎপর বেজো এই গৃহযুদ্ধের মাঝখানেই বালতি বালতি জল এনে ছুঁড়ে দিতে থাকে ঘরের মধ্যে। জলে জলময় হয়ে গেল ঘর। দালান উঠোন তা হোক, অগ্নিকাণ্ডটা তো রক্ষে হলো। আর ধোঁয়া কমলে দেখা গেল মামার ওই প্রাণতুল্য বুক কেশ দুটোও রক্ষে পেয়েছে। ভগবানের অসীম দয়া, তাই আগুনটা আসল জায়গায় না লেগেছে ফালতু একটা জায়গায়। ভবিষ্যতে চড়া দরে বেচবে বলে গাদা গাদা পুরনো খবরের কাগজ জমিয়েছিল মামা। শিশি বোতলওয়ালাদের ঠেকিয়ে ঠেকিয়ে আগুন লেগেছে সেই কাগজের বান্ডিলগুলোতেই। তবে অবশ্যই সময়ে বালতি বালতি জল না দিলে কি হতো সে তো জলের মতোই সোজা। বাড়ি শুদ্ধ সবাই ঘুমের মধ্যেই যতুগৃহদাহ হয়ে মরে থাকতাম। মেজো মামি আঁচল ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খেতে খেতে বলে, দমকলের লোক এসে টেনে বার করতো। ব্রজোর যাই হোক, সব দিকে চোখ কান খোলা, তাই প্রাণগুলো রক্ষে পেল। তবে তোমার ওই অখাদ্য বইগুলো গেলে কোনো ক্ষতি হতো না। অখাদ্য? ওই বইগুলো অখাদ্য? মামা তেড়ে ওঠে। ওই দীনেন রায়, হেমেন্দ্র কুমার, হিচকক, অগাথা ক্রিস্টি না তো কি? মামি দরজার গলায় ঘোষণা করে। ওই দু আলমারি টিকটিকি মগজে ভরেও যখন সামান্য এই ঘরে আগুন লাগার সূত্রটুকু খুঁজে পাচ্ছিলে না, তখন আবার ওর মহত্ব কি? আয় ব্রজ, একটু গরম গরম চা টোস্ট খাবি আয়, অনেক জল ঘেটেছিস। সমাপ্ত। গল্প রহস্যের সূত্র। কলমে আশাপূর্ণা দেবী, কণ্ঠে আমি রোজি।